আমি ফয়সাল মাহমুদ শান্ত। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আন্দোলনের সম্পৃক্ততা বা ভূমিকা নিয়ে যদি বলতে হয়, আমরা আসলে যখন আমাদের এই ৫ আগস্টের পূর্বে জুলাইয়ে যখন গণঅভ্যুত্থান হয়েছে বা ছাত্র জনতা যখন আন্দোলনে মাঠে ছিল, তখন আমাদের একটা পর্যায়ে এসে আমার কাছে মনে হয় যে সমগ্র মানুষের যে একটা সংমিশ্রণ ঘটেছে, সেটা হচ্ছে আবু সাঈদের যে মৃত্যু বা শহীদ হয়েছেন তারপরে আমাদের মধ্যে এক ধরনের উদ্দীপনা তৈরি করেছে এবং আমাদের সবাই ছাত্র জনতা সবার মধ্যে এক ধরনের সাড়া তৈরি করেছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে ২০১৫ সাল থেকেই আওয়ামী লীগের বিভিন্ন নিপীড়ন অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। ২০১৯ সালে জাহাঙ্গীরনগরের ভিসি বিরোধী দুর্নীতি বিরোধী আন্দোলন করেছি। ১৮ সালের কোটা আন্দোলন করেছি। সেই লেগাসি থেকেই দেখা যাচ্ছে যে আমরা যখন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়েছি, তারপরেও যারা বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাম্পাসে আন্দোলন সংগ্রাম করতো, তাদের সাথে পূর্ববর্তী সময়গুলো থেকেই আন্দোলন সংগ্রামের আমাদের একটা যোগাযোগ ছিল এবং যে কোনো ধরনের অন্যায়, রাষ্ট্রের নিপীড়ন হলেই আমরা একসাথে আলাপ করতাম যে এটার বিরুদ্ধে কী করা যায়। যখন কোটার বিষয়টি আবার আসলো, তখন দেখা যাচ্ছে আবার আমরা একসাথে বসলাম এবং বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিক্ষার্থী আবার একত্রিত হতে শুরু করলো। আমরা ছোট ছোট কর্মসূচি জুলাইয়ে চলছিল, কিন্তু 15 জুলাই দেখা যাচ্ছে জাহাঙ্গীরনগরে ছাত্রলীগ শিক্ষার্থীদের উপরে চরমভাবে হামলা করে। এবং একটা বিষয় আলাদাভাবে মেনশন করা খুব জরুরি, সেটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তখন আমি ওখানে ছিলাম। ওই আন্দোলন থেকে আমরা বাংলাদেশের সর্বপ্রথম ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে পেরেছি। এরপরে বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রলীগ বিতাড়িত হয়েছে, কিন্তু 15 জুলাই বাংলাদেশ সর্বপ্রথম জাহাঙ্গীরনগরে বিতাড়িত হয়েছে। এর মধ্য দিয়ে আসলে আমাদের একেবারেই সরকার, আওয়ামী লীগ এবং বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর সাথে মুখোমুখি আমাদের আন্দোলনটা শুরু হয়। দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ে তখন রাষ্ট্রের কারফিউ চলছিল, সেনাবাহিনী সাভারে একটা ক্যান্টনমেন্ট আছে, বারবার সেনাবাহিনীর আসতো, মহড়া দিত, কিন্তু আমরা কোনোভাবেই দমে যাইনি। আমরা ঢাকা রিচা যে মহাসড়ক, এটা বারবার আটকেছি এবং এটা বাংলাদেশের উত্তরবঙ্গের সাথে একটা অন্যতম যোগাযোগ ব্যবস্থা। রাষ্ট্রকে বিভিন্ন সময় বাধ্য করেছি যে আসলে তার ফাংশনালিটি যেন নষ্ট হয়ে যায় এবং তিনি যেন বাধ্য হয় যে আসলে এই আমাদের শিক্ষার্থীদের যে দাবি সেটি মেনে নেওয়ার ক্ষেত্রে। এরপরে যখন একের পর একে আবু সাঈদ, মুগ্ধ, এরপর বিভিন্ন জায়গায় যখন লাশ পড়া শুরু হলো, তখন আর আন্দোলনটা আসলে ওই দাবি দেওয়ার মধ্যে আর থাকলো না। তখন আন্দোলনটা হয়ে গেছে আমাদের অস্তিত্বের লড়াই, যে আসলে যদি আমাদের নিজেদের আইডেন্টিটি, অস্তিত্বটিকে রাখতে হয়, তাহলে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ক্ষমতাচ্যুত করতে হবে এবং এই দেশ থেকে বিদায় নিতে হবে। এই অস্তিত্বের সংকট লড়াই যখন আমাদের শুরু হয়েছে, তারপরে আসলে আন্দোলনটা হয়ে গেছে অনেক বেশি বিভৎস। রাত্রেবেলা আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাড়িতে, শিক্ষকদের বাড়িতে, বিভিন্ন অপরিচিত জায়গায় আমরা থাকতাম। আমাদেরকে মধ্যে থেকে অনেকে তুলে নিয়ে যেত, জিজ্ঞাসাবাদ করতো, এই ধরনের একটা ভীতিকর পরিস্থিতি। আমি 5 তারিখে, লম্বা গল্প বললে অনেক সময় লাগবে, 5 তারিখের একটা স্পেসিফিক গল্প আমরা বলতে চাই। যে লং মার্চ যখন ঘোষণা হলো, আমরা জাহাঙ্গীরনগরের শহীদ মিনার থেকে ঢাকা গণভবনের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আমরা হয়তো 1-2 হাজার মানুষ ওখান থেকে রওনা দিয়েছি। রাস্তায় বের হতে হতেই দেখলাম যে এটা 5,000 হয়ে গিয়েছে মানুষ। যখন রেডিও কলোনি সাভার পর্যন্ত আসলাম, তখন এটা 20,000-30,000 মানুষ ওখানে একত্রিত হয়ে গেছে। পুরো গ্রামবাসী এখানে বা এলাকাবাসী এখানে একত্রিত হয়েছে। এরপরে আমরা ওখানে পুলিশের সাথে একটা মুখোমুখি অবস্থা তৈরি হয়। আমাদের শিক্ষকদেরকে আমরা পাঠিয়েছি যে তাদেরকে বোঝানোর জন্য যে আমরা পুলিশের শত্রু না, আমরা আমাদের মতো করে শান্তিপূর্ণ লং মার্চ নিয়ে ঢাকায় আমরা যেতে চাই। কিন্তু শিক্ষকরা, আমরা কাছাকাছি যাওয়ার পরেই পুলিশ শিক্ষকদের গায়ে টিয়ার শেল মেরেছে। এরপর আমরা বুঝেছি আসলে এদের সাথে আসলে নেগোসিয়েশনের কোনো সুযোগ নেই। আমরা আমাদের মতো করে আগানোর চেষ্টা করেছি, পুলিশ আমাদেরকে ধাওয়া দিয়েছে। এরকম করে 1টা-2টা পর্যন্ত আমাদের সাথে এই অবস্থা চলে, 12টা থেকে 2টা পর্যন্ত। এই 2 ঘন্টা আমরা ওখানে টিকে থেকেছি, প্রায় 20,000 মানুষ। এরপরে অতর্কিতভাবে পুলিশ আমাদের উপরে গুলিবর্ষণ শুরু করে। আমার মনে আছে, আমার বাম পাশে এক ব্যক্তি ছিল, তার একেবারেই ঘাড়ে একটা গুলি ঢুকে তিনি এপাশ থেকে বের হয়ে গেছে, তিনি সাথে সাথে পড়ে গেছে। আমি জীবনে এরকম সরাসরি গুলি আর শব্দ কিংবা গুলির সম্মুখীন হই নাই। আমি প্রথমে যখন গুলির শব্দ শুনছি, তখন মনে হয়েছে যে এটি মনে হয় আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, একটা ভয় দেখানোর জন্য হচ্ছে। কিন্তু আমার বাম পাশে যখন একটা লাশ পড়লো, তখন আমরা খুব ভয় পেয়ে গেছি। আমরা পিছনের দিকে ছোটাছুটি শুরু করলাম। আমার ছুটতে ছুটতে দেখা যাচ্ছে যে আমরা যখন সাভারের বাস স্ট্যান্ড থেকে শুরু করে পিছনে রেডিও কলোনি পর্যন্ত দৌড়ে এসেছি, এর মধ্যে আমার সামনে দেখা 8টা লাশ
হচ্ছে ওই মিছিলটুকুতে 10 মিনিটের মধ্যে হচ্ছে পড়েছে। একটা বীভৎস ঘটনা, আমরা অনেককে মেডিকেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, অনেককে আমরা বাঁচাতে পারি না। এরপরে আপনারা জানেন যে ওখানে রাত পর্যন্ত, দীর্ঘ রাত পর্যন্ত ওখানে কি পরিমাণ নির্মম হত্যাকাণ্ড চলেছে, ট্রাকে মানুষ উঠিয়ে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের মিছিলের ভাই বোনদেরকে। এরকম মধ্য দিয়ে এদিকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের যারা সহযোদ্ধারা ছিল তাদের মধ্যে অনেকেই জীবন দিতে হয়েছে। ইয়ামিনের ঘটনা আপনারা জানেন, এরকম নানা ঘটনা ওই অঞ্চলে ঘটেছে। তো এটি ছিল আসলে আন্দোলনের একটা ছোট্ট একটা অভিজ্ঞতা। আর এরপরে যদি এর বাইরে বলতে হয় যে আমরা আসলে কেন আন্দোলনে এসেছিলাম, আমাদের কি প্রত্যাশা ছিল, আমরা আসলে শেখ হাসিনা বাংলাদেশের একটি অব্যবস্থাপনা কিংবা একটা স্বৈরতন্ত্রের একটা সিম্বল ছিল। শেখ হাসিনা আসলে একমাত্র স্বৈরাচার ছিল না, আমাদের একটা ব্যবস্থাগতভাবে বাংলাদেশের একটা নৈরাজ্য ছিল। আমরা চেয়েছি যে একটা সুন্দর বাংলাদেশ কিভাবে গঠন করা যায় এবং বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামোটাকে, সেই রাষ্ট্র কাঠামোটি ঢেলে সাজানোর জন্য, এবং আমাদের যেই অপ্রত্যাশা, যে না পাওয়াগুলো, যে প্রত্যাশিত না পাওয়াগুলো আমাদের মধ্যে যে দানা বেঁধেছে, ক্ষোভ তৈরি হয়েছে, সেই প্রত্যাশাগুলো যেন পূরণ হয়, এটাই ছিল আসলে একমাত্র আমাদের লক্ষ্য। নয়তো আমরা কেউ কাউকে চিনতাম না, একজন আরেকজনের জন্য জীবন দেয়া, একজন আরেকজনের জন্য রাস্তায় ঝাঁপিয়ে পড়া, এটা কিন্তু হতো না। কিন্তু আমাদের মধ্যে একটা সামগ্রিক একটা প্রজন্ম, একটা ক্ষোভ ছিল, এবং আমাদের ফাইটটা ছিল আসলে জেনারেশনাল। আমরা জেনারেশনাল জায়গা থেকে সেই ফাইটটা দিয়েছি, আমরা একটা নতুন রাষ্ট্র গঠন করতে চেয়েছি। যদি প্রশ্ন করেন যে আসলে কতটুকু আমরা পেরেছি, 5 আগস্টের পর থেকে 10 মাস পূর্ণ হয়েছে, মোটা দাগে বিচার করলে রাষ্ট্র হিসেবে আমাদের গণঅভ্যুত্থানের পরবর্তী সময় এটা অনেক ক্ষেত্রেই আসলে আমাদের প্রত্যাশা পূরণ হয় না, কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং কিছু ক্ষেত্রে অবহেলার শিকার হয়েছে। কিন্তু আমরা যারা জীবনের মায়া ত্যাগ করে, যেমন আমি বলেছি যে আমার পাশে যখন 8টা লাশ পড়ে, এখানে কিন্তু ওই লাশগুলো আসলে লেখা ছিল না আগে থেকে যে কে কে এখানে মারা যাবে, তার মানে এখানে যে কেউ আমরা মরতে পারতাম। ওই মৃত্যুর মধ্য থেকে যারা বেঁচে এসেছে, আসলে আমাদের বিরুদ্ধে যতই চক্রান্ত হোক না কেন, যতই আমাদেরকে বিভিন্ন ফ্রেমিং করুক না কেন, আমাদেরকে বিভিন্ন ধরনের সেটআপের মধ্য দিয়ে আমাদের নিজেদের নৈতিক অবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করুক না কেন, আমাদের মধ্যে এখনও এই পরিমাণ যোদ্ধারা আছেন যারা জীবনটা একটা সেকেন্ড জীবন মনে করেন, যারা এটাকে একটা বোনাস জীবন মনে করেন। আমরা মনে করি যে আমাদের যদি আরও 20 বছর লড়াই করতে হয়, আমরা এই 20 বছর লড়াই করে এই জেনারেশনাল ফাইটটা জারি রাখতে চাই। আমরা এখন রাজনৈতিক দলে যুক্ত হয়েছি, আমাদের রাজনীতিটা শুধুমাত্র এই আগামী নির্বাচন ভোটের রাজনীতি না। আমাদের রাজনীতি এখন যেই ছেলেটা 5-এ পড়ে, ওই ছেলেটাকে নিয়ে ওর যখন আরও 10 বছর পরে 18 বছর হবে, 20 বছর পরে যখন এই ছেলেটা আসলে নেতৃত্ব দেবে, এই যে জেনারেশন যে তৈরি হয়েছে, যেই জেনারেশন আসলে কোনো ধরনের তার বাবার পলিটিক্যাল লিগেসি দেখেন নাই, যার বাবার চাকরির কথা চিন্তা করেন নাই, যিনি তার শিক্ষকের কথা শোনেন নাই, যিনি শুধুমাত্র একটা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে, এই জেনারেশনটাকে আমরা একত্রিত করে আমরা একসাথে আবার লড়তে চাই। এই লড়ার জন্য আমরা মনে করি না যে আগামী 2 মাসে আমরা সফল হয়ে যাব, আবার অমুকের হাত ধরে সফল হবে। এখানে ব্যক্তি কোনো ম্যাটার না। আমরা যখন আন্দোলন করেছি তখন আমরা একে অপরকে চিনতাম না, এখানে আমাদের কোনো সুপ্রিম নেতা ছিল না। আমরা আন্দোলনটা করেছি একটা জেনারেশনাল ফাইট হিসেবে। আমাদের এই আন্দোলনটা পরবর্তী রাষ্ট্র কাঠামো গঠনের যে চেষ্টা, সেইটাও আসলে জেনারেশনাল ফাইট হিসেবেই চলতে থাকবে। সেখানে হয়তো আমি পারবো না, আমার ছেলে এসে হয়তো এটাকে কনক্লুড করবে, কিন্তু আমাদের এটাকে কনক্লুড করতেই হবে। এটা আমাদের যেমন হাসিনার বিরুদ্ধে একটা লড়াই ছিল, যে আসলে অস্তিত্বের লড়াই, এই রাষ্ট্র গঠনটাও আমাদের আসলে অস্তিত্বের লড়াই। সেটা আগামীতে বিএনপি ক্ষমতায় আসুক, জামাত ক্ষমতায় আসুক, এনসিপি ক্ষমতায় আসুক, আবার যেই ক্ষমতায় এসে স্বৈরাচার হয়ে উঠুক, তাদের বিরুদ্ধে এই জেনারেশনাল ফাইটটা চলতে থাকবে এবং এই রাষ্ট্র গঠন না করা পর্যন্ত আমাদের এই অস্তিত্বের লড়াই চলতেই থাকবে। আমরা আসলে জুলাইকে, আমাদের মূল মন্ত্রটা যেটা, সেটা হচ্ছে আমরা জুলাইটাকে স্মরণ করে আমরা ওই সময় আমাদের যে স্পিরিট, সেই স্পিরিটটাকে পুনর্জীবিত করতে চাই। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে 64 জেলায় জনতার দুয়ারে জুলাইকে নিয়ে যেতে চাই। আমরা আসলে ওইটা বলতে চাই যে জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটা আমরা ভুলতে শুরু করেছি। আমাদের রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে নিজেদের বিভিন্ন জায়গায় আমরা জড়িয়ে যাচ্ছি, আমলারা বিভিন্ন অর্থনৈতিক বা বিভিন্ন সুবিধাগত জায়গায় জড়িয়ে যাচ্ছে, জনসাধারণ বিভিন্ন জায়গায় বিরক্ত হচ্ছে, ছোট ছোট অপ্রাপ্তিগুলো তাদের মধ্যে বড় বড় ক্ষোভগুলো স্তমিত করে দিচ্ছে। আমরা আসলে আবার এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটাকে আমরা আবার একত্রিত করতে চাই। একত্রিত করে আমরা মনে করাই দিতে চাই যে আসলে আমরা যারা বেঁচে আছি, আমাদের এই শহীদদের প্রতি আমাদের একটা কমিটমেন্ট রয়েছে। আমরা এই জন্য 1 জুলাই আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমরা যেই যাত্রা শুরু করতে চাই, সেটাকে আমরা শেষ করতে চাই শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে। যে আসলে আমরা মনে করতে চাই এই শহীদরা যেন আমাদের পরলৌকিক জীবনে যেন প্রশ্ন না করতে পারে যে আপনারা যারা বেঁচে গিয়েছিলেন আমাদের জীবনের রক্তের উপরে, তারা আসলে কি অপূর্ণাঙ্গ দায়িত্বগুলো পালন করে এসেছেন। সেই দায়িত্বটা পালন করার জন্যই আমরা আবার জুলাই একত্রিত হয়ে আবার এই কমিটমেন্টটা তৈরি করতে চাই।